স্বজনদের সঙ্গে করা হলো না ঈদ আনন্দ ভাগাভাগি। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রড বোঝাই ট্রাকে ফেরার পথে উল্টে গিয়ে নিহত 15, আহত 10। ঈদযাত্রায় রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ, নারীর টানে বাড়ি ছুটছেন সড়ক পথেও। জুলাই অভ্যুত্থানের ভুয়া মামলা শনাক্তে সর্বোচ্চ গুরুত্ব। অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তাকে দুষছেন অধিকার কর্মীরা। জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হওয়ার শঙ্কা। অসাম্প্রদায়িক চেতনার মূল মন্ত্র নজরুল চর্চা। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা ছিলেন বিদ্রোহী কবি। জন্মজয়ন্তীতে সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন রিজভী। এবং পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার তাঁবু নগরী। কুরআন তেলাওয়াত ও নফল ইবাদতে মশগুল মুসল্লিরা। সকালের সময় সঙ্গে আছে আমি মাহদি ইসলাম ধ্রুব। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রড ভর্তি ট্রাক উল্টে 15 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত 10 জন। ঈদের ছুটিতে ভোরে চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাকে করে নওগাঁ যাচ্ছিল 25 থেকে 30 জন যাত্রী। পথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালীহাতির জোকারচর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই 15 জনের মৃত্যু হয়, আহত হন আরও অন্তত 10 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। যাত্রীদের অধিকাংশই শ্রমিক ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ। সকালের সময় আরও থাকছে। কোরবানি ঈদ এলেও মশলার বাজারে নিয়ে উত্তাপ। কমেছে বেশ কিছু পণ্যের দাম। অবৈধ পথে আসা ভারতীয় মশলার কারণেই মিলছে না ন্যায্য মূল্য, দাবি বিক্রেতাদের। দেখছেন সকালের সময়। মামলায় দাবি করা হয় 40টি গুলি করার কথা, অথচ তদন্তে মেলেনি একটি গুলিরও প্রমাণ। এমনকি জীবিত ব্যক্তিকেও দেখানো হয় মৃত। জুলাই অভ্যুত্থানের পর দায়ের করা এমন ভুয়া মামলার সংখ্যা নেহায়েত কম নয়। এসব মামলা শনাক্তে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীদের। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তাকেও দুষছেন অনেকেই। মানবাধিকার কর্মীদের মতে এসব ঘটনা জুলাইয়ের চেতনা ভুলুণ্ঠিত হওয়ার কারণ হতে পারে। আসিফ মোহাম্মদ সিয়ামের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় 30 দিনের গণ আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন। 5ই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয় হাজারের বেশি মানুষ, স্থায়ী পঙ্গু হয় আরও 20,000-এর বেশি জনতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর শুরু হয় জুলাই গণহত্যার বিচারের প্রক্রিয়া। কিন্তু সেই সাথে দেশের বিভিন্ন প্রান্তে হতে থাকে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে ব্যক্তি পর্যায়ের মামলা। যেসব মামলা নিয়ে এরই মাঝে প্রশ্ন উঠেছে ব্যাপকভাবে। 4 আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনে আহত হন রিমন। এমন অভিযোগে অভ্যুত্থানের পর মামলা করেন তার বাবা। অভিযোগ ছিল 40টি গুলি করা হয় তার ছেলে রিমনকে, কিন্তু তদন্তে মেলেনি একটি গুলিরও প্রমাণ। ধানমন্ডি এলাকায় জুলাই আন্দোলনের আরেক মামলায় অস্তিত্বই পাওয়া যায়নি আহত ব্যক্তির। যাত্রাবাড়িতে এক মামলায় জীবিত ব্যক্তিকে দেখানো হয়েছে মৃত। এসব তথ্য উঠে এসেছে আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে। যারা মামলার বাদী তারা আদালতে এসেছেন, আদালতে এসে হলফনামা দিয়েছেন যে তাকে আমি আসামি করি না। তাহলে আসামিরা কে করেছেন এটারও আমরা কোনো হদিস পাচ্ছি না। বাদী জানে না যে আসামি দিয়েছেন, যে আসামিকে পর্যন্ত চিনে না। ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকে অনেককে এই মামলাগুলোতে জড়ানো হয়েছে এবং একই বিষয় নিয়ে একাধিক থানায় যে মামলা ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো বর্তমানে যে চার্জশিটে ফুটে উঠছে। শুধুমাত্র পিবিআইয়ের তদন্তেই 165টি মামলার মধ্যে ভুয়া শনাক্ত হয়েছে 31টি। বাকি 134টি মামলার 9,691 আসামির মধ্যে অভিযোগের প্রমাণ মিলেছে 3,770 জনের বিরুদ্ধে। তবে প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি রাষ্ট্রপক্ষের আইনজীবীর। বলেন, ন্যায় বিচারের স্বার্থে বর্তমান সরকার ভুয়া মামলা শনাক্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। থানার যে কর্মকর্তা থেকে বলে দেওয়া হয়েছে
যা না দেখে না বুঝে বা তার বিরুদ্ধে অভিযোগ নিষ্পষ্টতা না থাকলে তাকে গ্রেপ্তার করা যাবে না। এগুলি ফলক যাদেরকে সম্পৃক্ত পাওয়া গেছে তাদেরকেই মামলাতে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তায় কার্যকর পদক্ষেপ নিতে পারেনি প্রশাসন ও বিচার বিভাগ। নিরীহ মানুষকে ঢালাইভাবে গ্রেপ্তার করা এবং মামলা করলেই একটা মানে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করা, এই দুইটার কারণেই আসলে মামলা বৃদ্ধি পাইছে। আবার এইটাকে বেশ অনেকে ভালো একটা বিজনেসও করে নিছে। কোনো পুলিশের পক্ষে জুলাইয়ের মামলায় কাউকে অব্যাহতি দেওয়া এটি খুব কঠিন হয়ে যায় তার জন্য, কারণ এখানে মব একটা বিষয় আছে, থানায় আক্রমণ করে, কোর্টে আক্রমণ করে। দেশের মানবাধিকার সংগঠনগুলো বলছে, আইনের শাসন ও গণতন্ত্রের প্রত্যাশায় যে জুলাই গণঅভ্যুত্থান, সেই চেতনায় প্রশ্নবিদ্ধ হয় এসব ভুয়া মামলার মধ্য দিয়ে। নাগরিকের সুরক্ষার জন্য যে বিচার ব্যবস্থা, জুলাইয়ের মামলা ঘিরে সেই বিচারাঙ্গনেই উঠেছে প্রশ্ন। তবে এও সত্য যে জুলাইয়ের রক্তের বিচার হবে এই আদালতেই। পাশাপাশি বিচারের অপেক্ষায় আছেন আসামির তালিকায় থাকা নির্দোষীরাও। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আজ ৮ জিলহজ। লাখো হাজের লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে মিনার তাঁবু নগরী। হজের নিয়ম অনুযায়ী আজ পুরো দিন এবং রাত মিনায় অবস্থান করে ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহর মেহমানরা। আব্দুল্লাহ তামিমের রিপোর্টে বিস্তারিত। আকুল আকুতি আর মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণের মধ্য দিয়ে মক্কার ঐতিহাসিক মিনা প্রান্তরে সমবেত হয়েছেন বিশ্ব মুসলিম। ইহরাম বেঁধে লাখো হাজি মক্কার মসজিদুল হারাম থেকে রওনা হয়ে এখন অবস্থান করছেন মিনায়। আজ ৮ই জিলহজ। মিনার এই তাবুর শহরে অবস্থান করেই হাজিরা হজের মূল পর্বের জন্য নিজেদের প্রস্তুত করেন। এখানে জোহর, আসর, মাগরিব, এশা ও আগামীকাল ৯ জিলহজের ফজর সহ মোট ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা সুন্নত। পবিত্র মিনার বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন কেবলই ইবাদত বন্দিগির আবহ। হাজিরা নিজেদের তাঁবুতে অবস্থান করে দরুদ শরীফ পাঠ, কোরআন তেলাওয়াত এবং নফল ইবাদতের মধ্য দিয়ে সময় পার করছেন। কেউ আবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর ধ্বনি তুলে তালবিয়া পাঠ করছেন। হজের সফর মূলত নিয়মানুবর্তিতা ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ৭ জিলহজের মানসিক ও শারীরিক প্রস্তুতির পর ৮ জিলহজের এই মিনায় অবস্থান হাজিদের মনে এনে দেয় এক অপার্থিব প্রশান্তি। এখান থেকেই শুরু হয় আল্লাহর সান্নিধ্য লাভের এক মহাসফর। মিনায় আজকের এই অবস্থানের পরেই আসবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল ৯ জিলহজ সূর্যোদয়ের পর হাজিরা রওনা হবেন পরম কাঙ্ক্ষিত আরাফাতের ময়দানের উদ্দেশ্যে, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের প্রধান রুকন বা মূল আনুষ্ঠানিকতা হিসেবে ঘোষণা করেছেন। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মিনা, সৌদি আরব। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। ঈদুল আজহার টানা ৭ দিনের ছুটিতে সড়ক পথে দক্ষিণাঞ্চলে ফিরবেন কয়েক লাখ মানুষ। তবে ঘরমুখো মানুষের নিরাপত্তার শঙ্কায় ফেলছে 3 হুইলারের অবাধ চলাচল। সেই সঙ্গে বাস চালকরা বলছেন, মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট বাড়াতে পারে দুর্ঘটনার ঝুঁকি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কের পাশে গরুর হাট না বসানো সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। বরিশাল থেকে অপূর্বপুর রিপোর্ট, ছবি তুলেছেন সুমন হাসান। সড়কে ছুটে চলা দ্রুতগতির দূরপাল্লার বাসের সামনে হুট করে চলে আসে ব্যাটারি চালিত ভ্যান। এর সঙ্গে যুক্ত হয়েছে বেখেয়ালি রাস্তা পারাপার। ঢাকা বরিশাল মহাসড়কে এসব ঘটনা নিত্যদিনের। নদীখালের জনপদ খ্যাত বরিশাল অঞ্চলে নৌরুটের পাশাপাশি এবারও ঈদযাত্রায় সড়ক পথে ঢল নামবে লাখো মানুষের। অপ্রশস্ত মহাসড়ক আর 3 হুইলারের অবাধ চলাচলে বাড়ছে দুর্ঘটনা। পাশাপাশি সড়কের পাশে গড়ে ওঠা অস্থায়ী গরুর হাট বাড়াচ্ছে উদ্বেগ। মহাসড়কের পাশে কোরবানি হাট বসে, তো যে তার জন্য গাড়ি চালানোর সমস্যা হয়। দুর্ঘটনা ঘটেছে, আমাদের গাড়ি বেশি, রাস্তা চিপা। রাস্তা আগের রাস্তায় 25 বছরে এর মধ্যে বাড়ছে কি অটো, রিক্সা, ভ্যান, নসিমন, করিমন, বাজারঘাট, তারপরে দোকানপাট বসাইয়া রাস্তা চাপা বানাইতে হয়, গ্যাদারিং রাস্তার ভিতরে। হাইওয়ে পুলিশের তথ্যপাতে ভোরঘাটা থেকে পটুয়াখালী সদর পর্যন্ত মহাসড়কটির 100 কিলোমিটারে গত 24 মাসে নিহত হয়েছেন 100 জন। পঙ্গুত্ব বরণ কিংবা গুরুতর আহতের সংখ্যা হাজারেরও বেশি। তাই দুর্ঘটনা রোধে টেকসই ও সমন্বিত উদ্যোগের প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। অটো পোল্ডি খাইয়া তারপরে আমার এই
রানের উপরে পুরে রানটা ভেঙে যায়। দুইটা আলু আমার নিচে পড়ে গেছে, পড়ার সাথে সাথে একটা আঙ্গুল ভেঙে গেছে। প্রথম হচ্ছে রাস্তা, দ্বিতীয় হচ্ছে ট্রাফিক ব্যবস্থা ঠিক করা, তৃতীয় হচ্ছে চালকদের, যখন অদক্ষ চালক আছে অদক্ষ চালকদেরকে দক্ষ চালক নিয়োগ দেওয়া। মহাসড়কের দুই পাশ বর্ধিতকরণের কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়কের পাশে পশুর হাট বসানোর সুযোগ নেই বলে জানান বিভাগীয় কমিশনার। বুরগাড়া থেকে শুরু করে বাড়তি পার হয়ে গোল নদী পর্যন্ত একটা সড়ক ভালো প্রশস্ত, প্রায় 10.3 ওভার হয়ে গেছে, 34 ফুটের ওভার হয়ে গেছে। এটা তারও 1 বছর আগে হয়ে গেছে। তারপরে এখন আমরা বাড়তি থেকে কাশেমাবাদ হয়ে গোল নদী হয়ে কাশেমাবাদ পর্যন্ত আমরা এখন করতেছি। আমরা সড়ক বা মহাসড়কের পাশে আমরা কোনো ধরনের গরুর হাট বসাইনি। যে কয়টা বসেছিল আমরা সেগুলো বাতিল করে দিয়েছি। র্যাব এবং বিজিবি, কোস্টগার্ড সকলকে এবং বিএডব্লিউটি সকলকে নিয়ে আমরা কয়েকদিন আগে একটা মিটিং করেছি। কার কী দায়িত্ব আমরা সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা বলে দিয়েছি। ঈদুল আজহার টানা 7 দিনের ছুটিতে কেবল সড়ক পথেই ফিরবেন দক্ষিণের কয়েক লাখ মানুষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। হুমকির মুখে সমুদ্রের জীববৈচিত্র্য, একের পর এক প্রাণ হারাচ্ছে কচ্ছপ সহ সামুদ্রিক প্রাণী। চলতি বছরে কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অন্তত 10টি কচ্ছপ, যার বেশিরভাগই মৃত, অথচ হয়নি কোনো বৈজ্ঞানিক ময়নাতদন্ত। এ কারণে অজানায় রয়ে যাচ্ছে মৃত্যুর প্রকৃত কারণ। বিশেষজ্ঞদের ধারণা, অবৈধ জাল, মাইক্রোপ্লাস্টিক দূষণ এবং পরিবেশগত ভারসাম্যহীনতা এসব মৃত্যুর কারণ। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ঢেউয়ের সঙ্গে কুয়াকাটা সৈকতে ভেসে আসছে সামুদ্রিক কচ্ছপ, কখনো মৃত্যু আবার কখনো আহত, তবে অধিকাংশের শরীরই স্পষ্ট আঘাতের চিহ্ন। গত 16 মে সৈকতে আহত অবস্থায় ভেসে আসে প্রায় 35 কেজি ওজনের একটি অলিভ রিডলি প্রজাতির সামুদ্রিক কচ্ছপ। পরে বন বিভাগ ও পরিবেশবাদী সংগঠন চিকিৎসা দিয়ে কচ্ছপটিকে আবারও সাগরে অবমুক্ত করে। তার কিছুদিন আগেই সৈকতে মেলে প্রায় 40 কেজি ওজনের একটি মৃত্যু মা কচ্ছপ। ডলফিন ও কচ্ছপ রক্ষা কমিটির তথ্য বলছে, শুধু চলতি মাসেই কুয়াকাটা উপকূলে ভেসে এসেছে অন্তত 8টি মৃত্যু কচ্ছপ। জীবিত উদ্ধার হয় আরও 2টি। আর গত 8 বছরে মৃত্যু কচ্ছপ উদ্ধারের সংখ্যা ছাড়িয়েছে 30 এর বেশি। পরিবেশকর্মীদের অভিযোগ, বারবার দাবি জানানো হলেও মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে হয়নি কার্যকর গবেষণা। কচ্ছপ, ডলফিন, জেলিফিশ থেকে শুরু করে তিমির অনেক সময় মৃত্যুর কঙ্কাল আমরা দেখতে পাই, আঘাতের চিহ্ন দেখতে পাই, অনেক সময় আমরা দেখতে পাই কচ্ছপের হাত পায়ে জাল বাঁধা অবস্থায় থাকে। সরকারি সংস্থাগুলো আছে যারা এগুলো নিয়ে কাজ করছে, তারা যেন অন্তত এতটুকু সংবাদটা দিতে পারে বা তথ্যটা দিতে পারে যে কি কারণে এগুলো মারা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, অবৈধ ট্রোলিং জাল, গভীর সমুদ্রে ব্যবহৃত টোন জাল, প্লাস্টিক ও মাইক্রোপ্লাস্টিক দূষণ, এসব কারণেই প্রাণ হারাচ্ছে সামুদ্রিক প্রাণী। উপকূলের এই জায়গাটা হচ্ছে মাছ এবং অন্যান্য প্রাণীর জন্য একটা ব্রিডিং এবং নার্সিং গ্রাউন্ড হিসেবে আসলে বিবেচনা করা হয়। সুতরাং এই উপকূলের এই জায়গাগুলোতে যে জায়গায় ট্রলিং দিয়ে মাছ ধরা নিষেধ, এইটাকে যেমন নিষিদ্ধ রাখতে হবে, তার পাশাপাশি আমাদের যেই জেলেরা রয়েছেন তাদের আসলে এই সচেতনতাটা দরকার। জেলা মৎস্য বিভাগ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজন দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক গবেষণা ও সমন্বিত উদ্যোগ। গবেষণার মাধ্যমে আমাদের জানতে হবে যে আসলে কি কারণে কচ্ছপ বা এই জাতীয় অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে। কারণ অনুসন্ধানের পরে সরকার আমাদেরকে যে নির্দেশনা দেবে, সেই নির্দেশনার মোতাবেক আমরা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কুয়াকাটা উপকূলে ভেসে আসা অধিকাংশ কচ্ছপই অলিভ রিডলি প্রজাতির। জেলিফিশ, কাঁকড়া, চিংড়ি ও ছোট প্রজাতির মাছ এর প্রধান খাদ্য। গভীর সমুদ্রে নিয়মিত দেখা মেলে এদের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের ধরতে চারপাশ ঘিরে রেখেছে যৌথ বাহিনী, চলছে রুদ্ধদ্বার অভিযান। সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছে তার কাছে। পার্থ, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ভোর রাতে কিন্তু যৌথ বাহিনীর 2টি ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এই মুহূর্তে আমরা কিন্তু যৌথ বাহিনীর যে অভিযান চলছে সেখানে আছি। আমরা জঙ্গল সলিমপুর এর যে জায়গাটিতে আছি, এখন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ, র্যাব সকল সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে আছেন। এবং আমরা এখানে আসার পর যতটুকু দেখেছি, এখানে প্রায় 15 থেকে 20 জনের মতো আটক করা হয়েছে। আসলে যাচাই বাছাই করার পর তারা হামলার সাথে জড়িত ছিলেন কিনা সেই বিষয়টি
কিন্তু আসলে নিশ্চিত হওয়া যাবে। তবে এখানে আসার পর আমরা যে বিষয়টি দেখেছি, এখানে মূলত আগের একটি ক্যাম্প ছিল, তবে নতুন যে পুলিশের যে ক্যাম্পটি হচ্ছিল বা র্যাবের যে ক্যাম্পটি হচ্ছিল, বিশেষ করে যৌথ বাহিনীর যে ক্যাম্পটি হচ্ছিল, সেটি একেবারে পুরোপুরি আমরা দেখছি বুলডোজার দিয়ে সন্ত্রাসী বাহিনী গুড়িয়ে দিয়েছে ভোর রাতে। এবং এখানে অন্যান্য যারা সদস্যরা দায়িত্বে ছিলেন, বিশেষ করে পুলিশ এবং র্যাবের সদস্য যারা দায়িত্বে ছিলেন, তারা কিন্তু আমরা দেখেছি তাদের একটি ক্যাম্পে ব্যস্ত রেখে সেখানে কিন্তু পার্শ্ববর্তী যে নতুন যে ক্যাম্পটি হচ্ছিল সেই ক্যাম্পটি পুরোপুরি কিন্তু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং এরপরেই কিন্তু আমরা দেখছি যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযান কিন্তু ভোর রাত থেকে শুরু হয়েছে এবং কিন্তু এই অভিযান কিন্তু চলছে। এবং জঙ্গল সলিমপুর আপনারা যে বুলডোজারটি দেখতে পাচ্ছেন, এই বুলডোজার দিয়েই কিন্তু মূলত যে যৌথ বাহিনীর যে ক্যাম্প সেটি কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছিল। এবং আসার পথে চট্টগ্রামের যে শহর থেকে বাইজিত এলাকা থেকে যে জঙ্গল সলিমপুর এবং আসার পথে যে আলীনগর এলাকা, এখানে আমরা দেখেছি ধাপে ধাপে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সন্ত্রাসীরা এখানে যে বিভিন্ন জায়গায়, যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি তাড়াতাড়ি ঢুকতে না পারে সেজন্য আমরা দেখেছি সেখানে মাটি কেটে দেওয়া হয়েছে, রাস্তা কেটে দেওয়া হয়েছে। আমরা মূল শহর থেকে কিন্তু এখানে প্রায় 3 থেকে 4 কিলোমিটার ভেতরে হেঁটে কিন্তু এই দুর্গম এলাকায় প্রবেশ করেছে। আসলে একটা সময় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে ছিল এই চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। কিছুদিন আগে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে আসলে সন্ত্রাসীদেরকে নির্মূল করা হয়েছিল, এমনটি বলা হয়েছিল। এরপর এখানে যে পুলিশ ক্যাম্প স্থাপনেরও আসলে প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেই পুলিশ ক্যাম্প বা কিংবা যৌথ বাহিনীর যে ক্যাম্প, সেই ক্যাম্পের কাজই কিন্তু এখানে চলছিল। এবং আজকে অতর্কিত ভোর রাতে কিন্তু সন্ত্রাসী বাহিনী এখানে যৌথ বাহিনী ক্যাম্পের উপর হামলা করে এবং হামলা করার পর আমরা দেখেছি এখানে এখনো পর্যন্ত আমাদের চোখে আমরা দেখেছি 15 থেকে 20 জনকে আটক করা হয়েছে। তাদেরকে যাচাই বাছাই শেষে তারা হামলার সাথে জড়িত ছিলেন কিনা সেই বিষয়টি জানা যাবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর রুদ্ধদ্বার অভিযান চলছে, সেখান থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সকালের সময় আরও থাকছে। ইরান ইস্যুতে ট্রাম্পের নরম সুর, চুক্তি নিয়ে তাড়াহুড়া না করতে প্রতিনিধিদের নির্দেশ, হরমুজ খুলে দিতে দুপক্ষের নীতিগত সমঝোতার দাবি, মন্তব্য নেই তেহরানের। আবার এই যাত্রার খবর। এই যাত্রায় রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। কমলাপুর রেল স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ, নারীর টানে বাড়ি ছুটছে সড়ক ও নৌপথেও। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী, গাবতলী বাস টার্মিনালে দিন মোহাম্মদ সাব্বির এবং ভোলার ইলিশা ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন লিটল। শুরুতেই যাচ্ছে সালেহীর কাছে। সালেহী, আসবে উত্তরবঙ্গের ট্রেন বুড়িমারি এক্সপ্রেস, যেটি গতকাল 3.5 ঘন্টা বিলম্বে এখান থেকে যাত্রা করেছিল, তবে সেটি আজকেও কিছুটা বিলম্ব করছে। উত্তরবঙ্গের আজকে রেলপথের এই যাত্রায় বিশেষ করে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এই অঞ্চলে যে সমস্ত ট্রেন রয়েছে সে সমস্ত ট্রেনগুলো প্রতিটা ট্রেনই আসলে আজকে 2 থেকে 3 ঘন্টা বিলম্ব হবে। ইতিমধ্যে নীলসাগর এক্সপ্রেস 6:45 ট্রেন, সেটি এখান থেকে ছেড়ে গেছে সকাল 8টার পরে। একইভাবে রংপুর এক্সপ্রেস সকাল 9:10 ট্রেন, এটি ছেড়ে যাবে এখান থেকে সকাল 11টার দিকে। তার মানে হচ্ছে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা এই অঞ্চলে বিশেষ উত্তরবঙ্গে যে ট্রেনগুলো যায় ঈদের তৃতীয় দিন, তার প্রতিটা ট্রেনই আসলে 2 থেকে 3 ঘন্টা, কোনো ট্রেন আরও বেশি বিলম্ব হতে পারে, এমনটি কিন্তু এখানকার শিডিউল দেখে আমরা সেটি বুঝতে পারছি। এবং আজকে সকালবেলা থেকে যে কয়েকটি ট্রেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে গেছে, তার প্রতিটিতেই কিন্তু আমরা দেখেছি উপচে পড়া যাত্রী ভিড়, প্রতিটি ট্রেনই কানায় কানায় পূর্ণ, তিল ধারণের ঠাঁই নেই এমন অবস্থা। পাশাপাশি হচ্ছে প্রতিটি ট্রেনেই কিন্তু আমরা দেখেছি ছাদ ভর্তি মানুষ ছাদেও কিন্তু হচ্ছে যে ভ্রমণ করছে, যেটি আজকে উত্তরবঙ্গের ট্রেনে আমরা যেটি দেখতে পেয়েছি সকাল থেকে। এছাড়া পূর্বাঞ্চলের যে কয়েকটি ট্রেন এখান থেকে ছেড়ে গেছে, পূর্বাঞ্চলের সব ট্রেনই প্রায় সময় মতো ছেড়েছে। পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে পশ্চিমাঞ্চলের ট্রেনের থেকে যাত্রী কিছুটা কম থাকলেও স্বস্তি নিয়েই কিন্তু যারা ঘরমুখো মানুষ, যারা ঢাকা ছাড়ছেন পরিবার পরিজনের সঙ্গে, যারা ঈদে আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ির উদ্দেশ্যে যারা যাত্রা করতে চাচ্ছেন, তারা অধিক পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে বেশ স্বস্তি নিয়েই এখান থেকে যাত্রা করতে পারছেন। পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে একদিকে যেমন যাত্রী চাপ কম, অন্যদিকে হচ্ছে যে সেখানে সময় মতো কিন্তু প্রতিটি ট্রেনই কিন্তু সময় মতো ছেড়েছে। আর পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো প্রতিটি আমরা দেখেছি একেবারে গাদাগাদি, কানায় কানায় পূর্ণ, ছাদ ভর্তি মানুষ, জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠে কিন্তু আজকে মানুষ ভ্রমণ করছে। বিশেষ করে নীলসাগর এক্সপ্রেস 6:45 যেটি ছেড়ে যাবার কথা ছিল, সেটি ছেড়েছে সকাল 8টার পরে এবং প্রতিটি
আমরা প্রতিটি ট্রেনেই কিন্তু দেখেছি উত্তরবঙ্গের ট্রেনগুলোতে উপচে পড়া ভিড়। পাশাপাশি যদি বলি যে পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে খানিকটা স্বস্তি এবং সময় মতো ছাড়ার জন্য সেই সময় মতো কিন্তু প্রতিটা ট্রেনই আসলে সময় মতো ছেড়েছে। আজকে 46টি আন্তনগরের সঙ্গে যোগ হবে একটি ঈদ স্পেশাল ট্রেন এবং 23টি লোকাল মেল কমিউটারই কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে। মোট রেলের যে ক্যাপাসিটি তা হচ্ছে প্রায় 40 থেকে 45 হাজার যাত্রীর সিটেড, তার সঙ্গে যোগ হবে আরও 15 থেকে 20 হাজার, অর্থাৎ 65 থেকে 70 হাজার যাত্রী আজকে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যেতে পারবে 25% স্ট্যান্ডিং টিকিট সহ। আর যদি তার থেকেও অতিরিক্ত মানুষ অর্থাৎ ছাদ ভর্তি মানুষ, এবং আজকে বলা চলে যাত্রী চাপ সকাল থেকে উত্তরবঙ্গের ট্রেনগুলোতে উপচে পড়া এবং প্রতিটা ট্রেনই বিলম্ব এবং যে প্রতিটা ট্রেনই আসলে গাদাগাদি ঠাসাঠাসি করে মানুষ উত্তরবঙ্গের দিকে যাত্রা করছেন। এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে এই যাত্রার সর্বশেষ খবর। সড়ক পথের খবর জানতে যাব কলাবাগান বাস টার্মিনালে, সেখানে আছেন সহকর্মী দিন সাব্বির। ছুটি তা কিন্তু আজ থেকে শুরু হয়েছে এবং এই একই সঙ্গে কিন্তু আজ থেকে অন্যান্য দিনের তুলনায় রাজধানীর যে আন্তজেলা বাস টার্মিনালগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু যাত্রী চাপ তুলনামূলকভাবে বাড়ছে, আমরা এমনটাই দেখতে পেরেছি। এছাড়া আপনাদের যদি আরও একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এবারের ঈদযাত্রাকে ঘিরে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে একটি কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হচ্ছে যে নির্ধারিত বাস কাউন্টার ব্যতীত রাজধানীর যে সড়কগুলো রয়েছে সেই সড়কের কোথাও মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে কোনো যাত্রী ওঠানামা করতে দেয়া হবে না এবং একই সঙ্গে টিকিট কালোবাজারি এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য পুলিশ ছাড়াও র্যাব এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়োজিত রাখা হয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন ধরে আসলে ঈদ যাত্রা অর্থাৎ ঈদে ঘরমুখ মানুষের ভিড় আমরা রাজধানীর বাস টার্মিনালগুলোতে লক্ষ্য করছিলাম, সেইগুলো আসলে ক্রমাগতভাবে বাড়ছিল। তবে গতকাল সব ধরনের সরকারি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে ছুটি হয়ে যাওয়ার কারণে আজ সকাল থেকে কিন্তু নারীর টানে বাড়ি ফেরা মানুষের যে ভিড় সেই ভিড় আরও তুলনামূলকভাবে বাড়ছে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিতদের কেউ আসলে বাড়তি ব্যস্ততার মধ্যে আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে অন্যান্য সময় যাত্রীদের যে অভিযোগ থাকে যে বাড়তি ভাড়া আদায় বা এই সংক্রান্ত যে বিষয় সে বিষয়ে এখন পর্যন্ত আমরা আসলে সে ধরনের কোনো অভিযোগ যাত্রীরা করেনি। তো এখন পর্যন্ত নির্বিঘ্নেই ঈদে ঘরে ফিরছে মানুষ। তো এই ছিল আমার কাছে রাজধানীর ঈদযাত্রার খবর। এই মুহূর্তে আমরা চলে যাব ভোলায়, সেখানে রয়েছে সহকর্মী নাসির উদ্দিন লিটন। পর থেকেই আমরা দেখছি যে ঈদে ভোলার মুখী যাত্রীর সংখ্যা বেড়েছে। গতকাল রাতে ঢাকার সদরঘাট থেকে যে লঞ্চগুলো ছেড়ে এসেছে আমরা দেখেছি যে ইলিশা ঘাটে সকাল পর্যন্ত 8টি লঞ্চ যাত্রী নামিয়ে তারা আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা করে গেছেন। আমরা যে লঞ্চগুলো এসেছে দেখেছি যে প্রত্যেকটা লঞ্চেই যাত্রী বোঝাই ছিল। এছাড়া ভোলা লক্ষ্মীপুর রুটে আমরা সকাল থেকে দেখেছি যে বেশ কয়েকটি লঞ্চে যাত্রী নিয়ে ভোলার ইলিশা ঘাটে এসেছেন এবং যাত্রী নামিয়ে তারা আবারও মধুচৌধুরীর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে গেছেন। আমরা যে চিত্রটি সকাল থেকে এখানকার ঘাটগুলো ঘুরে দেখেছি যে আসলে ভোলা থেকে রাজধানী ঢাকা বা চট্টগ্রামের যাত্রীর সংখ্যা অনেকই কম, কিন্তু ঈদে ঘরমুখ যাত্রীর সংখ্যা বেশি। সে কারণে যাত্রী আনার পরিবহন করার জন্য এখানে লঞ্চগুলো বেশি সময় না থেকে যাত্রী নামিয়ে আবার চলে যাচ্ছেন। আমরা ঘাট সূত্রে যে তথ্যটি জানতে পেরেছি যে সকালে ঢাকার সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে 8টা পর্যন্ত 3টি লঞ্চ যাত্রী বোঝাই করে ভোলার উদ্দেশ্যে রওনা করেছেন, যেগুলো দুপুর 1টার পর থেকে ভোলার ইলিশা ঘাটে ঘাট করতে শুরু করবে। আমরা আজকে প্রথম দিন এই ঈদ যাত্রার সেই প্রথম দিনে দেখতে পাচ্ছি যে এখানে যারা নেমে
নেমেছেন তেমন কোনো দুর্ভোগে পড়েননি। আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আমি যে ঘাটে রয়েছি সেখান থেকে অদূরে দেখা যাচ্ছে যে বড় ফেরি এবং লঞ্চ এই ঘাটের উদ্দেশ্যে আসছে, যেগুলো ঢাকা থেকে এবং চট্টগ্রামের যাত্রী নিয়ে মধু চৌধুরীর ঘাট থেকে এই ঘাটে আসতেছে। আমরা ভোলার BIWTA এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলাপ করে জানতে পেরেছি যে পথে পথে যেন যাত্রীদের ভোগান্তির শিকার হতে না হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন ঘাটে মোতায়েন করা হয়েছে। এছাড়া কোস্টগার্ডের বিশেষ টিম রয়েছে যারা মেঘনা নদী এবং তেঁতুলিয়া নদীতে টহল দিচ্ছেন যেন যাত্রীরা নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। তবে যাত্রীদের সাথে আলাপ করে যেটা জানা গেছে যে ঢাকা চট্টগ্রাম কিন্তু এখন পর্যন্ত অনেক বেসরকারি প্রতিষ্ঠান আজকেও খোলা রয়েছে, যে কারণে আগামীকাল থেকে যাত্রীর সংখ্যা আরো বাড়বে। আর ঈদুল আজহার যে পরিবহন গুলো রয়েছে অভ্যন্তরীণ ঘাটে নামার পরে, সেগুলো আমরা দেখেছি আজকে এখন পর্যন্ত মোটামুটি সুশৃঙ্খল রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলার ইলিশা ঘাট থেকে ঈদ যাত্রা ঘরমুখ যাত্রীদের সর্বশেষ খবর। নারীর টানে বাড়ি ছাড়ছেন, ঢাকা ছাড়ছেন ঘরমুখ মানুষ। নৌ, রেল ও সড়ক পথ থেকে ঈদযাত্রার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। আবারও টাঙ্গাইলের দুর্ঘটনা প্রসঙ্গ। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রড ভর্তি ট্রাক উল্টে 15 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অন্তত 10 জন। দুর্ঘটনার আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের তালুকদার। কাদের, ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের জোকারচর এলাকায় একটি রড ভর্তি ট্রাক উল্টে 15 জন নিহত হয়েছে। এই সময় অন্তত আরও 10 জন আহত হয়েছে। আমরা এখানে এসেছি, আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে ট্রাকটি এখন পর্যন্ত পড়ে আছে এবং লাশগুলো পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা এসে উদ্ধার করে তারা মর্গে পাঠিয়েছেন এবং আহত যারা রয়েছে তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে তাদেরকে ভর্তি করা হয়েছে। আমরা যে বিষয়টি নিশ্চিত হয়েছি, এখানে যারা কর্তব্যরত পুলিশ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জেনেছি সেটি হচ্ছে যে রড ভর্তি যে ট্রাক সেটি আসলে চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার বিভিন্ন জায়গা থেকে ফেনী, কুমিল্লা, বিভিন্ন এলাকা থেকে যারা শ্রমিক শ্রেণীর লোকজন রয়েছে তারা মূলত এখানে ওই ট্রাকে আসলে তারা বাড়ি ফিরছিলেন ঈদের আনন্দ উপভোগ করার জন্য। তারা আসলে কর্মজীবী মানুষ, তারা আসলে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। এখানে জোগাড়চর নামক এলাকায়, ঠিক যমুনা সেতু পূর্ব এলাকায় জোগাড়চর নামক যে এলাকাটি রয়েছে সেখানে আসার পরই গাড়িটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে সাথে সাথেই রাস্তার পাশে যে খাদ রয়েছে এই রাস্তার পাশে খাদে পড়ে যায়। খাদে পড়ে যাওয়ার সাথে সাথে অন্তত 15 জন স্পটেই নিহত হয় এবং আহত হয় এ সময় আরও প্রায় 8 থেকে 10 জন মানুষ আহত হয়। এরা সবাই শ্রমিক ছিলেন এবং এরা মূলত তারা বাড়ি ফিরছিলেন। এরা সকলেই উত্তরবঙ্গের মৃত্যু হয়েছে তারা হয়তো ম্যাক্সিমামই ঘুমিয়েছিলেন, 2-1 জাগনা ছিলেন এবং তারা বলেছে যে চালক হয়তো বা ঘুমিয়ে পড়েছিল। ভোর প্রায় 4:30 থেকে 5টার দিকে এই জাগনা ছিলেন এবং তারা বলেছে যে ছিল তারা আসলে বেঁচে ওঠেন। আর বেশিরভাগ মানুষই কিন্তু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন। তো আমরা এখানে কথা বলেছিলাম পুলিশের সাথে যে ঘটনা পরপরই পুলিশ প্রশাসন এখানে চলে আসে এবং ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছে তারা চলে আসার পরে লাশগুলোকে উদ্ধার করতে সক্ষম হয় এবং তারা নিহত যারা রয়েছে এবং আহত যারা রয়েছে তাদের পরিচয় জানার চেষ্টা করে এবং ওই পরিচয়ের সূত্র ধরেই বা বিভিন্ন সূত্র ধরে আসলে তাদের যারা স্বজন রয়েছে সেই স্বজনদেরকে খোঁজার চেষ্টা করছে এবং তাদের 2-4 জনকে পেয়েছে। তারা আসলে হয়তো তখন লাশগুলো হস্তান্তর করা হবে এবং যারা আহত রয়েছেন এই আহতরা আসলে সকল যাত্রীগুলোই ছিল আসলে উত্তরবঙ্গের। সেই উত্তরবঙ্গ থেকে মূলত তারা
আসলে সকল যাত্রীগুলোই ছিল আসলে উত্তরবঙ্গের। সেই উত্তরবঙ্গ থেকে মূলত তারা করার জন্য ঈদের আনন্দ উপভোগ করার জন্য করছেন। এবং আমরা যে বিষয়টি জানিয়েছি যে 4 থেকে 5 জন লোক ফেরিওয়ালা শ্রেণীর ছিলেন, ফেরিওয়ালা বলতে চুরিমালা বা বিভিন্ন কসমেটিকের ব্যবসা করতেন। তো এই ছিল। সহকর্মী কাদের তালুকদার জানাচ্ছিলেন টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনার সবশেষ খবরাখবর। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। কোরবানির আগে এবার মশলার বাজার বেশ স্থিতিশীল, এমন দাবি করে রাজধানীর মৌলভীবাজারের ব্যবসায়ীরা বলছেন। এমনকি বেশ কিছু মশলার দাম কমেছে, এজন্য খুচরা পর্যায়ে বিক্রি কমে যাওয়ায় কারণ হিসেবে দেখছেন পাইকাররা। ক্রেতারা স্বস্তি পেলেও অবৈধ পথে আসা মশলার কারণে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। অন্তরা সেনের রিপোর্টে বিস্তারিত। আর কয়েকদিন বাদেই কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে অস্থির হয়ে ওঠে মশলার বাজার, তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মশলা বাজার মৌলভীবাজার ঘুরে দেখা গেছে কমেছে বেশ কিছু মশলার দাম। খুচরায় বেচা বিক্রি কমে যাওয়ায় কমেছে পাইকারি ক্রেতাদের আনাগোনাও। এবারের ঈদ কেন্দ্রিক ব্যবসা আশানুরূপ নয় বলে দাবি পাইকারি বিক্রেতাদের। মালের বাজার কম, এর ভিতরে আবার সেল নাই, মানুষ বিষণ্ণ চাপের মধ্যে আছে। প্রায় 25-26 বছরের মশলার ব্যবসার লাইফে প্রথম দেখলাম যে এত ডাউন মার্কেট। দুই একটা পড়লে আবার দেখা যায় 8-10টা বাইরে রয়েছে। গত বছরের তুলনায় এবছর বেচা কিনা কম। ভারত থেকে অবৈধ পথে আসা মশলায় বাজার সয়লাভ, এমন দাবি করে মশলার ন্যায্য দাম না পাওয়ারও অভিযোগ করছেন কেউ কেউ। ভারত আছে, সেখান থেকে অনেক চুরাই পথে ব্ল্যাকে মাল ঢুকতেছে, সেগুলোকে বন্ধ করতে হবে। আমরা বাজার জিরা আজকে কথা কিনলাম 580 টাকা কেজি, কালকে শুনে যায় 460 টাকা কেজি হয়ে গেছে, 560 টাকা কেজি হয়ে গেছে। কেন হইলো? ট্যাক্সের মাল ঢুকতেছে। এদিকে গেল বছরের তুলনায় দাম অতিরিক্ত না বাড়ায় স্বস্তিতে পাইকারি ক্রেতারা, তবে খুচরা পর্যায়ে বিক্রি কমে যাওয়ায় বিপাকে তারা। গত বছরের যে দাম একটু বেশি হালকা, আহামরি না। আমার মহল্লায় বেচা কিনা খুব খারাপ। মার্কেটে আমি আইসি, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানে মানুষের ভিড়ে কাস্টমারের। এখন তো রাস্তা ফাঁকা। ঈদের আগ মুহূর্তে বাজার জমজমাট হওয়ার আশা তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বিপুল অর্থ আর সম্ভাবনা থাকলেও বাজেট বরাদ্দের হিসেবে এখনও পিছিয়ে দেশের পর্যটন শিল্প। এভিয়েশন খাতের তুলনায় পর্যটনের উন্নয়নে বরাদ্দ হয় নামমাত্র। অভিযোগ আছে সেই বাজেটও বাস্তবায়ন হয় না যথাযথভাবে। সুদূর প্রসারী পরিকল্পনা সামনে রেখে পর্যটন খাতের জন্য যথোপযুক্ত বাজেট বরাদ্দের পরামর্শ দিচ্ছেন অংশীজনরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। এভিয়েশন ও পর্যটন বিশ্বজুড়ে পরিব্যাপ্ত দেশের দুই বড় শিল্প খাত। একই মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও এই দুই খাতকে গুরুত্ব দেয়া নিয়ে আছে দীর্ঘদিনের অভিযোগ। পরিসংখ্যান 2025-26 অর্থ বছর, যেখানে সংশোধিত বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মোট উন্নয়ন ব্যয় ধরা হয় 2,457 লাখ টাকা। এর মধ্যে একক সংস্থা হিসেবে বেবিচককে 2,199 কোটি টাকা আর পর্যটন কর্পোরেশনের জন্য বরাদ্দ মাত্র 41 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, নামমাত্র বরাদ্দে পর্যটনের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। শুধুমাত্র আনন্দ বিনোদনের টুল হিসেবে না ভেবে পর্যটনকে একটা ব্যবসায়িক টুল হিসেবে আমরা ভাবি। গার্মেন্টস যদি আমাদের একটা ব্যবসায়িক স্টেক হোল্ডার একটা ক্ষেত্র হয়ে থাকে, পর্যটনটা একটা ব্যবসায়িক ক্ষেত্র যেটার মাধ্যমে আসলে আমাদের অর্থনৈতিক লাভ হতে পারে, ফরেন এক্সচেঞ্জ আর্ন হতে পারে, একটা উন্নত ভাবমূর্তি বিনির্মিত হতে পারে এবং একটা পভার্টি এলিভেশন হতে পারে। 2041 সাল নাগাদ মধ্যমেয়াদী পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। লক্ষ্য আছে জিডিপিতে এ খাতে অবদান অন্তত 3% বাড়ানো, 2 কোটি কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধি নিশ্চিত করা। বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করে তা বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরিকল্পনা না থাকে তাহলে আপনি বিনিয়োগটা করবেন কোথায়, ইনভেস্টমেন্টটা করবেন কোথায়? আপনার হাতে কোনো পরিকল্পনা নেই। খালি টাকা পেলে তো হবে না, টাকা ব্যবহার করবার সক্ষমতা যেটা, সেটাও আমাদের এই সরকারি খাতগুলো, সরকারি প্রতিষ্ঠানগুলো এই সক্ষমতা হারাচ্ছে। বরাদ্দ ব্যয়ের সাথে প্রভাব পর্যালোচনা করে গবেষণায় বিশেষ নজর দিতে হবে বলছেন বিশেষজ্ঞরা। আমাদের যতটুকু আছে সেটাও কত ওয়াইজলি ইউজ করা হচ্ছে, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। বিকজ আপনি শুধু খরচ করলে হবে না, খরচের পরে এটার থেকে তো আপনার ইম্প্যাক্টটা দেখতে হবে, ইম্প্যাক্টটা কি আসছে। সো ওই অর্থে আমাদের আসলে যে টাকাটা আমি খরচ করলাম সেই টাকার ইম্প্যাক্ট কতটুকু ক্রিয়েট হয়েছে সেটাকে আমরা দেখছি, সেটাও কিন্তু মানে কোশ্চেনেবল। সংশ্লিষ্টরা মনে করেন, পর্যটন খাতে যথোপযুক্ত বাজেট সহায়তা নিশ্চিত করা গেলে বৈদেশিক মুদ্রায় আয় যেমন বাড়বে, তেমনি সৃষ্টি হবে নতুন উদ্যোক্তা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
অন্য প্রসঙ্গ, 127তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হলো দ্রোহ আর প্রেমে কবি কাজী নজরুল ইসলামকে। শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা ছিলেন নজরুল। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন নজরুলের ভক্ত অনুরাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা। কবির কালজয়ী সৃষ্টি এবং বাংলা সাহিত্যে তাঁর অনন্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ABM ওবায়দুল ইসলাম জানান, নজরুল চর্চা হয়ে উঠবে সাম্প্রদায়িক বিরোধী চেতনার মূল মন্ত্র। পরে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বেলা 12টার সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, নজরুল চর্চা কেন্দ্রিক বিভিন্ন সংগঠন সহ ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন। তার সামাজিক অভাব অনটনের মধ্য দিয়ে, তার সামাজিক নানা প্রতিকূল পরিবেশেও তিনি কিন্তু সাম্যের জন্য কাজ করেছেন। আমরা তার মতো, তার দৃষ্টান্ত, তার জীবন আদর্শ অনুসরণ করে আমরা যদি সমাজ পরিবর্তনের ভূমিকা রাখি, তাহলে অবশ্যই আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং মানুষের দেশপ্রেম জাগ্রত হবে। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমাদের সংগ্রামের প্রধান প্রেরণা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমরা এই মহান কবির 127তম জন্মবার্ষিকীতে আমাদের কাছে আরও দৃঢ় প্রত্যয় জাগ্রত হয় যে যত ধরনের অন্যায়, অবিচার, অসত্য, অন্যায্যতা থাকবে, ততদিন আমাদেরকে দ্রোহের আগুন জ্বালিয়ে দেবে তার সাহিত্যকর্ম। বিদ্রোহ, প্রেম, সাম্য আর মানবতার এক অনন্য নাম কাজী নজরুল ইসলাম। যে কবি কলম দিয়ে অন্যায়ের বিরুদ্ধে আগুন ঝরিয়েছেন, তিনিই আবার গেয়েছেন ভালোবাসা আর সম্প্রীতির গান। বাংলাদেশের মাটি মানুষের হৃদস্পন্দন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ 127তম জন্মজয়ন্তী। শতাব্দীর অনেক বছর পেরিয়েও বৈষম্য আর বিভেদের এই পৃথিবীতে বারবার ফিরে আসে তার উচ্চারণ, মানুষের চেয়ে বড় কিছু নাই। প্রিন্স আরফিনের ক্যামেরায় রিমু সিদ্দিকের রিপোর্ট। কখনো বিদ্রোহের আগুন, কখনো ভালোবাসার কোমলতা, এক মানুষ অথচ যেন হাজার অনুভূতির নাম কাজী নজরুল ইসলাম। যে কলম অন্যায়ের বিরুদ্ধে বজ্র হয়ে উঠেছিল, সেই কলমই আবার লিখেছিল প্রেম, সাম্য আর মানবতার গান। নজরুল শুধু একজন কবি ছিলেন না, ছিলেন সময়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এক সাহসী কণ্ঠ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। মানুষের চেয়ে বড় কিছু নেই, তার লেখার এই দর্শন আজও সমান প্রাসঙ্গিক। সন্তানদের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ, অরিন্দম খালেদ। তার লেখায় যেমন ছিল কোরআনের বাণী, তেমনি উঠে এসেছে শ্যামা, কালী কিংবা কৃষ্ণ ভক্তির গানও। নজরুলের গান, কবিতা আর প্রবন্ধে উঠে এসেছে বঞ্চিত মানুষের কথা, নারীর অধিকার, শ্রমজীবী মানুষের কষ্ট, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। মনুষ্যত্ববোধ, মানুষকে ভালোবাসবার যে কথা, সেগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে ধারণ করি, তাহলে আমাদের অনেক সমস্যায় থাকে না। আমার মনে ইচ্ছে বা বাসনা যে ওনার মতো অসাম্প্রদায়িক এবং ওনার মতো এরকম সৎ সাহস নিয়ে যাতে আমরা সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারি। শেষ দিন পর্যন্ত বলে গেছেন যে মানুষের চেয়ে মহান কিছু তার কাছে নেই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। মানুষে মানুষে বিভেদের দেয়াল ভাঙার স্বপ্ন দেখেছিলেন বলেই মৃত্যুর পরও চেয়েছিলেন মানুষের কাছেই থাকতে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশেই সমাহিত করা হয় কবিকে, যেখানে প্রতিদিন ধর্ম বর্ণ ভুলে মানুষ এসে দাঁড়ায় তার কবরে শ্রদ্ধায়, ভালোবাসায়। এত অল্প সময়ের মধ্যে এতগুলো জায়গায় কি করে বিচরণ করেন?
এটা একটা আসলে রহস্যই আমার কাছে মনে হয়। আমাদের এখন লক্ষ্য হচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়, এবং সেটার জন্য আমরা খুব রিসেন্টলি নজরুল সাহিত্যকে ইংরেজিতে অনুবাদ করেছি। যত বেশি বিদেশি ভাষায় ট্রান্সলেট হবে তত বেশি নজরুল বিশ্বের হয়ে উঠবে। সেটার জন্য নজরুল ইনস্টিটিউট এখন কাজ করছে। ভালোবাসো মোর গান। মাত্র 43 বছরের সাহিত্য জীবনে কবিতা, গান, উপন্যাস, নাটক, প্রবন্ধ মিলিয়ে 2000-এরও বেশি গান আর অসংখ্য সাহিত্যকর্ম উপহার দিয়েছেন বাংলা ভাষাকে। বিদ্রোহী, অগ্নিবীণা, সাম্যবাদী, দোলনচাপা, তার প্রতিটি সৃষ্টি যেন সময়কে ছাপিয়ে যাওয়া এক একটি উচ্চারণ। নজরুল শুধু সাহিত্যিক ছিলেন না, ছিলেন সম্প্রীতির এক জীবন্ত প্রতীক। তাই শুধু স্মৃতিতে নয়, প্রয়োজন নজরুল চর্চার মাধ্যমে তার আদর্শকে ধারণ করা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবচেয়ে আবেগ ঘন অধ্যায়ের বড় একটি অংশ জড়িয়ে আছে কুমিল্লার সঙ্গে। এই শহরে তিনি প্রেমে পড়েছিলেন, ভেঙেছিল তার বিয়ের আসর, আবার এখান থেকে শুরু হয়েছিল নতুন জীবনের গল্প। কান্দির পাড় থেকে দৌলতপুর, নার্গিস থেকে প্রমিলা, প্রেম, বিরহ আর ফিরে পাওয়ার সেই ইতিহাস নিয়ে ইশতিয়াক আহমেদের বিশেষ প্রতিবেদন। কুমিল্লা শুধু নজরুলের স্মৃতি নয়, এই শহর তার প্রেম, বিরহ আর জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ইতিহাসের সাক্ষী। 1921 সালের এপ্রিল কলকাতা থেকে কুমিল্লায় আসেন তরুণ কাজী নজরুল ইসলাম কুমিল্লার বিশিষ্ট আইনজীবী ও সাহিত্যপ্রেমী ইন্দ্রকুমার সেনগুপ্তের পরিবারে। কান্দিরপাড়ের সেই সেনগুপ্ত বাড়ি ছিল তখন সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। ইন্দ্রকুমারের স্ত্রী বিরজা সুন্দরী দেবী নজরুলকে আপন সন্তানের মতোই স্নেহ করতেন। কবিতা, গান আর আড্ডা, খুব দ্রুতই এই বাড়ির আপন মানুষ হয়ে ওঠেন নজরুল। সেই সময় কুমিল্লার দৌলতপুরে বসবাস করতেন আলী আকবর খান। তিনি ছিলেন সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত এবং নজরুলের ঘনিষ্ঠজন। আলী আকবর খানের আমন্ত্রণে নজরুল যান দৌলতপুরে। সেখানে তিনি ওঠেন আলী আকবর খানের বাড়িতে। প্রায় 1 মাসের মতো সময় কাটান সেখানে। সেখানে পরিচয় সৈয়দা খাতুনের সঙ্গে। নজরুল ভালোবেসে তার নাম দেন নার্গিস। পরিচয় থেকে প্রেম, আর প্রেম থেকেই বিয়ের আয়োজন। কাজী নজরুল ইসলাম ইখতিয়ারুন্নেসার মাধ্যমে উনি প্রস্তাব দিল বিয়ে করার। কলিকাতাতে কমরেড মুজাফফর এবং বিভিন্ন জমিদাররা এবং সাহিত্যিকরা এই বিয়েতে উপস্থিত ছিলেন। এই বিয়েতে 25,000 টাকা কাবিন হয়েছিল। 1921 সালের 17 জুন বিয়ের সব আয়োজন সম্পন্ন, কিন্তু কাবিননামার কিছু শর্তে ক্ষুব্ধ হয়ে ওঠেন নজরুল। বিশেষ করে ঘর জামাই থাকার বিষয়টি তিনি অপমানজনক মনে করেন। আর ঠিক তখনই বিয়ের আসর ছেড়ে চলে যান নজরুল। দৌলতপুরে রয়ে যায় এক অসমাপ্ত প্রেমের গল্প। নার্গিসের সঙ্গে বিচ্ছেদ নজরুলকে প্রচণ্ড মানসিক আঘাত দেয়। তার বিরহের গান, গজল আর প্রেমের কবিতায় সেই ব্যথা বারবার ফিরে এসেছে। নার্গিসের বিরহে কবি লিখেছিলেন, ঘুমতির তীরে ছোট্ট কুটিরে আজও সে পথছায়া লাজে, আজও মধুর বাঁশরি বাজে। দৌলতপুর থেকে ফিরে আবার কান্দিপাড়ের সেনগুপ্তের বাড়িতে ওঠেন নজরুল। সেখানে প্রায় কয়েক মাস অবস্থান করেন তিনি। এই সময়ে সেনগুপ্ত পরিবারের আশালতা সেনগুপ্তের সঙ্গে তার সম্পর্ক গভীর হয়, যাকে পরে পুরো বাংলা চিনেছে প্রমিলা নামে। প্রথমে বন্ধুত্ব, তারপর ভালোবাসা, কিন্তু তখনও তাদের বিয়ে হয়নি। এক সময় প্রমিলাকে কুমিল্লায় রেখে কলকাতায় ফিরে যান নজরুল। আশালতা সেনগুপ্তা প্রমিলা, যার মামার বাড়ি ছিল এখানে, মানিকগঞ্জে ওনার বাড়ি, কিন্তু এখানেই থাকতেন কারণ ওনার বাবা আর ছিল না, মামার কাছেই প্রতিপালিত হয়েছে কুমিল্লায়। 3 বছর পর 1924 সাল মা গিরিবালা দেবীকে সঙ্গে নিয়ে প্রমিলা যান কলকাতায়। 25 এপ্রিল সমাজ আর ধর্মের বাধায় পেরিয়ে বিয়ে করেন নজরুল ও প্রমিলা। নজরুল ওই কিশোরী মেয়ের রূপ লাবণ্যে মুগ্ধ হয়ে গেলেন, সম্মোহিত হয়ে গেলেন। বাড়ির ডাকনাম আর কি দুলি। নজরুল ওই রাতেই লিখলেন ওনার সেই বিখ্যাত কবিতা দোদুল দুল। নজরুলকে বুঝতে হলে কুমিল্লাকে বুঝতে হবে, কারণ এই শহরে তার প্রেম, বিরহ আর মানবিক চেতনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে। এই কান্দিপাড় থেকে শুরু হয়েছিল নজরুলের জীবনের সবচেয়ে আবেগঘন অধ্যায়গুলোর একটি। দৌলতপুর তাকে দিয়েছে বিরহ, আর এই কুমিল্লায় তাকে ফিরিয়ে দিয়েছিল প্রমিলার ভালোবাসা।
বিরহ বিদ্রোহ ও সাম্প্রদায়িক চেতনার সেই ইতিহাস আজও বয়ে বেড়াচ্ছে কুমিল্লা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। সকালের সময় এবার দেশের বাইরের খবর। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদী হলেও তাড়াহুড়ো করতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ প্রতিনিধিদের চুক্তি নিয়ে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ওয়াশিংটন তেহরানের নীতিগত সমঝোতা হয়েছে বলে জানান এক মার্কিন কর্মকর্তা। ইরানের স্থায়ী যুদ্ধ বন্ধে দেশটির সঙ্গে চলমান আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে চুক্তির বিষয়ে নিজ দেশের প্রতিনিধিদের তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য জানান। এদিকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ওয়াশিংটন তেহরান নীতিগত সমঝোতায় পৌঁছাচ্ছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এই সমঝোতার আওতায় ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে বা ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তবে কিভাবে এবং কখন সেই প্রক্রিয়া সম্পন্ন হবে তা এখনো চূড়ান্ত হয়নি। প্রস্তাবিত খসড়াটি বর্তমানে ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় অগ্রগতি হলেও সবচেয়ে বিতর্কিত বিষয়গুলো এখনো অমীমাংসিত। বিশেষ করে ইরান কিভাবে তার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর বা নিষ্কাশন করবে তা নিয়ে স্পষ্ট সমাধান নেই। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ও এই চুক্তির বর্তমান খসড়ায় অন্তর্ভুক্ত হয়নি। এদিকে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও কার্যকর না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ বহাল থাকবে। ওয়াশিংটনের আশা, শুল্কমুক্তভাবে প্রণালী খুলে দিলে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফিরবে। উর্জিতা শেহজিন, সময় সংবাদ। চীনের মহাকাশ অভিযানে যুক্ত হলো নতুন অধ্যায়। রাতের আকাশ চিরে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ফেঞ্জো 23 মহাকাশযান। 3 নভোচারীকে দিয়ে তিয়াঙ্গং স্পেস স্টেশনের পথে যাত্রা শুরু করেছে বেইজিংয়ের নতুন মানব মিশন। চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় রোববার গভীর রাতে উৎক্ষেপণ করা হয় শেনঝেও 23 মহাকাশযান। লং মার্চ 2F রকেটের মাধ্যমে যাত্রা শুরু করা মহাকাশযানটি উৎক্ষেপণের প্রায় 10 মিনিট পর সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। পরে এটি তিয়াঙ্গং স্পেস স্টেশনের সঙ্গে স্বয়ংক্রিয় ডকিং প্রক্রিয়ায় অংশ নেবে। এই মিশনে রয়েছেন 3 নভোচারী, কমান্ডার ঝু ইয়াংঝু, ঝ্যাং ঝিওয়ান এবং লাই কা ইং। চীনের মহাকাশ কর্তৃপক্ষ জানায়, সবাই সুস্থ আছেন এবং পুরো উৎক্ষেপণ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশেষভাবে আলোচনায় রয়েছেন লাই কা ইং, কারণ তিনি হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল থেকে মহাকাশে যাওয়া প্রথম নভোচারী। শেনঝেও 23 মহাকাশযানটি তিয়াঙ্গংয়ের তিয়ানহে কোর মডিউলের রেডিয়াল পোর্টে সংযুক্ত হবে। এরপর শেনঝেও 21 দলের সঙ্গে দায়িত্ব হস্তান্তরের কাজ শেষ করে নতুন ক্রুরা তাদের মিশন শুরু করবেন। এবারের মিশনে একজন নভোচারী একটানা 1 বছর মহাকাশে অবস্থান করবেন, যা আগের শেনঝেও মিশনগুলোর তুলনায় দ্বিগুণ সময়। চীনের মানব মহাকাশ কর্মসূচির এটি 40তম ফ্লাইট এবং তিয়াঙ্গং স্পেস স্টেশনের পূর্ণাঙ্গ পরিচালনা পর্যায়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পাশাপাশি নিজস্ব স্থায়ী মহাকাশ স্টেশন পরিচালনায় সক্ষমতা দেখিয়ে বৈশ্বিক মহাকাশ প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করছে বেইজিং। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। এবার খেলার খবর। অস্ট্রেলিয়া বধের চ্যালেঞ্জ নিয়ে 6 জন অনুশীলনে নামবে টাইগাররা। ওয়ানডে টি20 2 সিরিজে জয়ের স্বপ্নে বিভোর স্বাগতিকরা। ক্রিকেটারদের উপর অগাধ আস্থা নীতি নির্ধারকদের। আগামীতে বৈশ্বিক ট্রফি জয়েরও স্বপ্ন দেখছে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস। বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া টিম। 9, 11 ও 14 জুন ঢাকায় 3টি ওয়ানডে আর 17, 19 ও 21 জুন চট্টগ্রামে হবে 3 টি20। রঙিন পোশাকের এই 2 সিরিজ বিশেষ গুরুত্ব পাচ্ছে টাইগারদের কাছে। 5 তারিখ পর্যন্ত ন্যাশনাল টিমের প্লেয়াররা প্রিমিয়ার লিগ খেলবে। 6 তারিখ থেকে ট্রেনিংটা শুরু হবে, কারণ 9 তারিখে অস্ট্রেলিয়ার সাথে প্রথম খেলা। কোচিং স্টাফ এখন ঈদের বন্ধে বেশ অনেক দিন ধরে তারা পরিশ্রমের মধ্যে ছিল। ঈদের একটা ছুটি আছে, ঈদের পর তারা সবাই 3 থেকে 4 তারিখের মধ্যে বাংলাদেশে জয়েন করবে। ক্রিকেটের
সফলতম দল অস্ট্রেলিয়া। এবারের বাংলাদেশ সফরেও তারা আসবে শক্তিশালী স্কোয়াড নিয়ে। মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের দলকে মোকাবিলা করতে হবে ট্রাভিস হেড, মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ, অ্যাডাম জাম্পাদের। আইপিএল আর পাকিস্তানের সিরিজ খেলার সুবাদে কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। পারফরমেন্সে যে উন্নতির ছাপ রেখেছে টাইগাররা, মাইটি অজিদের বিপক্ষে সেটা ধরে রাখতে পারলে তা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। শুধু ভালো খেলাই নয়, সিরিজ জয়ের আশাও করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ গত 3, 4, 5, 6, 7 মাস ধরে যেই ক্রিকেট খেলছে, আমি সেই ধারাবাহিকতাটা দেখতে চাই। বাংলাদেশ এখন এমন একটা পজিশনে আছে, তারা যে কোনো দলের সাথেই কিন্তু কম্পিট করে এবং সিরিজ জিতছে। আমরা অনেক দিন ধরে কিন্তু দেশের মাটিতে অপরাজয় আছে। অবশ্যই চাইবো বাংলাদেশ এই সিরিজ দুইটাই জিতে নেয়। বাংলাদেশ এখনও এমন একটি দল যারা দলগত পারফরমেন্সের উপরই সবসময় ভরসা করে এবং ওইটার উপরই তাদের রেজাল্টটা নির্ভর করে। যখন আমার স্পিনিং উইকেট প্রয়োজন, আমরা স্পিনিং উইকেট করব। যখন আমার ব্যাটিং উইকেট প্রয়োজন, আমরা ব্যাটিং উইকেট করব। আমরা যখন ফাস্ট বোলিং উইকেট প্রয়োজন, তখন আমরা ঠিক সেভাবেই করব। এটা আসলে টিমের এবং অপোনেন্টের অনুযায়ী আমরা তৈরি করে থাকি। একটা জিনিস যেটা হচ্ছে, এখন আমরা চাহিদা মতো উইকেটের চরিত্রটা চেঞ্জ করতে পারছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বৈশ্বিক বা মহাদেশীয় কোনো ট্রফি এখনও শোকেসে তুলতে পারেনি বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফরমেন্সে স্বপ্ন দেখতে শুরু করেছেন নীতি নির্ধারকরা। আমরা হোমে ওয়ানডে, টেস্ট, টি-20 সবই জিতছি, বিদেশে ওয়ানডে, টেস্ট, টি-20 সবই জিতছি। আমাদের পরবর্তী লক্ষ্য অবশ্যই একটা বৈশ্বিক ট্রফি। ওয়ানডেতে সবশেষ 3টি সিরিজই জিতেছে বাংলাদেশ, আর টি-20তে সবশেষ 7 সিরিজের 5টিতেই জয়। ঢাকায় পা রাখার আগে নিশ্চয়ই হোমওয়ার্ক করে আসবে মাইটি অস্ট্রেলিয়াও। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। স্বজনদের সঙ্গে করা হলো না ঈদ আনন্দ ভাগাভাগি। টাঙ্গাইলে যমুনা সেতুর পূর্ব পাড়ে রড বোঝাই ট্রাকে ফেরার পথে উল্টে গিয়ে নিহত 15, আহত 10। এই যাত্রায় রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। কমলাপুর রেল স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ। নারীর টানে বাড়ি ছুটছে সড়ক পথেও। এবং পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। লাখো হাজির লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার তাঁবু নগরী। কুরআন তিলাওয়াত ও নফল ইবাদতে মশগুল মুসল্লিরা। এই ছিল সকালের সময়ের এখনকার আয়োজন। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী আলিশা ইসলাম। ধন্যবাদ ধ্রুব। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।